ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তড়িৎ বলরেখা কাকে বলে, তড়িৎ বলরেখার ধর্ম, তড়িৎ বলরেখার মানচিত্র অঙ্কন দেখেছিলাম। ইলেকট্রিক ডাইপোল কি, ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট কি, ইউনিট ডাইমেনশন, এই সংক্রান্ত আলোচনা হয়েছিল পূর্বের ক্লাসে। আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা শুরু করব, যে জায়গাটা থেকে বোর্ডের কোশ্চিন প্রায় হয়, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য। এই যে একটা তড়িৎ দ্বিমেরু দেখেছিলাম আমরা, দুটি সমপরিমাণ বিপরীতধর্মী তড়িতাধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। সেই তড়িৎ দ্বিমেরুর জন্য তার তিনটে পজিশন রয়েছে। একটা হচ্ছে তার অ্যাক্সিয়াল পজিশন বা অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে কিভাবে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, আর যে কোনো পজিশনে যদি একটা বিন্দু নেওয়া হয় তাহলে সেখানে ক্ষেত্র প্রাবল্য কত হবে। এই তিনটে কেস আমাদের আলোচনা রয়েছে, আজকে এটা শুরু করছি। তো দেখো, প্রথমে দেখবো আমরা দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় বা তড়িৎ প্রাবল্য নির্ণয়। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, একটার সঙ্গে একটা ঘটনা রিলেটেড আছে বলে খুব ভালো করে মন দিয়ে শোনো। তাহলে দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। অক্ষের উপর অবস্থিতটাকে আরো দুটো নামে ডাকা হয়। একটা বলা হয় অক্ষ স্থিত অবস্থান বা অ্যাক্সিয়াল পজিশন, আর একটা বলা হয় এন্ড পজিশন বা তোমরা দেখবে যে প্রান্ত অবস্থান বলা হয়। তাহলে প্রথমে আমরা একটা তড়িৎ দ্বিমেরু নেব, যে এখানে একটা মাইনাস কিউ আধান এবং এখানে একটা প্লাস কিউ আধান 2l দূরত্বের ব্যবধানে থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করলো। এই টোটাল ডিসটেন্সটা বলছি 2l। এই দ্বিমেরুর মধ্যবিন্দু একটা ধরে নিলাম ও, সুতরাং এইটুকু ডিসটেন্স কত হবে l, এখান থেকে এইটুকু ডিসটেন্স হলো l। এবার দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে তার অক্ষ স্থিত অবস্থান, অর্থাৎ এরকম একটা অবস্থান ধরে নিলাম p বিন্দু। এই p বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এই p বিন্দুর অবস্থানটাকে বলা হয় অক্ষ স্থিত অবস্থান বা প্রান্ত অবস্থানও বলা হয়। তাহলে কি বলবো প্রথমে, যে মনে করি মাইনাস কিউ আধান এ বিন্দুতে এবং প্লাস কিউ আধান বি বিন্দুতে থেকে এ বি একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান হলো 2ql। এই দ্বিমেরুটির অক্ষের উপর অবস্থিত দ্বিমেরুটির মধ্যবিন্দু ও থেকে r ডিসটেন্সে ধরে নিলাম, ও থেকে r দূরত্বে p বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এতটুকু বলে দিলাম। যেগুলো কথা আমি কিন্তু সমস্ত কথা বোর্ডে লিখতে পারবো না। বোর্ডে যদি সমস্ত কথা লিখতে যাই তাহলে একটা ক্যালকুলেশন করতে আমার সময় শেষ হয়ে যাবে। যার জন্য যে ভাষাগুলো বলছি অবশ্যই পরীক্ষার খাতায় মেনশন করতে হবে, লিখতে হবে। তো এই এখন আমরা ও বিন্দু থেকে r ডিসটেন্সে p বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ধরে নিলাম যে দ্বিমেরুটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এবং শূন্য মাধ্যমে অর্থাৎ এপসাইলন নট তড়িৎভেদ্যতা সম্পন্ন মিডিয়ামে অবস্থিত। এখন আমরা প্রথমে দেখব যে এই বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে কত প্রাবল্য কাজ করছে।
বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য। তাহলে সেটাকে আমি E1 দিয়ে লিখলাম ধরে নাও। তাহলে E1 সমান আমরা ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ প্রাবল্য জানি 1/4 পাই, যেহেতু কে পড়া পদ্ধতি তাহলে k এপসাইলন নট q বাই r স্কয়ার। q বলতে q বাই r স্কয়ার। r স্কয়ার অর্থাৎ এই যে এই বিন্দু থেকে এই যে লেন্থটা তোমাকে লিখতে হবে এখান থেকে, তাহলে এই টোটাল লেন্থটা হলো r, কিন্তু এইটুকু লেন্থ কত হবে? তাহলে আমি r থেকে যদি l বিয়োগ করে দিই তাহলে এই লেন্থটা পেয়ে যাব, তাই না? তাহলে r স্কয়ারের জায়গায় কাকে লিখতে পারবো? r মাইনাস l তার স্কয়ার। এটা ম্যাগনিটিউড লেখা হলো। এবার এই দ্বিমেরুর না তড়িৎ প্রাবল্যের অভিমুখটা কোন দিকে দেখো, এটা প্লাস চার্জ। যদি প্লাস চার্জ হয় আমি বলেছিলাম আধান থেকে বহির্মুখী হবে, অর্থাৎ এই অভিমুখটা হলো এই বরাবর। অর্থাৎ অভিমুখ হলো E1 এর অভিমুখ হলো OP বরাবর। E1 এর অভিমুখ OP অভিমুখী, OP অভিমুখী উল্লেখ করে দিলাম। এবার আমরা এ বিন্দুতে একই রকম ভাবে এ বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্র প্রাবল্যটাকে যদি আমি E2 দিয়ে লিখি তাহলে আমাদের একই ফর্মুলা 1/4 পাই k এপসাইলন নট q বাই r স্কয়ার। q বাই r স্কয়ার। আর দেখো তো এই যে দেখো এই যে এখানকার যে লেন্থটা রয়েছে এখান থেকে এই টোটাল লেন্থটা কত হবে বলো তো? এইটুকু হচ্ছে r, এতটুকু এখান থেকে কত r, আর এইটুকু l। তাহলে কি হয়ে যাবে? এটা r প্লাস l। তাহলে r এর জায়গায় কি বসবে? r প্লাস l তার স্কয়ার। এবার এই E2 এর অভিমুখ, E2 এর অভিমুখটা কি বলো তো? এখানে দেখো মাইনাস চার্জ আছে আর এখানে প্লাস, তাহলে যদি ঋণাত্মক আধান হয় তাহলে ওই অভিমুখী হবে চার্জের দিকে। আর আমার কোটেশনটা যদি মনে রাখো যে বেশি আধান থেকে কম আধানের দিকে, এখানে 1 ইউনিট চার্জ, কি 1 ইউনিট প্লাস ধনাত্মক এক আধান না একক ধনাত্মক আধান এখানে রেখেছি, তার রেসপেক্টে এই আধানটা কি বলতো কম, -2 হোক -3 হোক তার রেসপেক্টে কম বলে বেশি আধান থেকে কম আধানের দিকে, অর্থাৎ পিও অভিমুখী হবে। পিও অভিমুখী লিখে ফেললাম। এবার দেখো, এবার আমাদের রেজাল্ট্যান্ট পি বিন্দুতে রেজাল্ট্যান্ট বা লব্ধি তড়িৎ প্রাবল্য বের করব। পি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য। দেখো এই ভ্যালুটা বেশি না এই ভ্যালুটা বেশি? নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ভ্যালুটা বেশি, কেননা এখানে ভরটা কম আছে। তাই লব্ধি প্রাবল্য আমি লিখতে পারবো E সমান E1 মাইনাস E2। এবারে দেখো ভ্যালুগুলো বসাচ্ছি, এখান থেকে দেখো কি কমন পাবে? দুটো থেকেই কমন পেয়ে যাবে যে q বাই 4 পাই k এপসাইলন নট, এটা কমন পড়ে থাকছে। কি দেখো তো যে 1 বাই r মাইনাস l তার স্কয়ার মাইনাস 1 বাই r প্লাস l তার স্কয়ার। এবারে দেখো এই ক্যালকুলেশনটা খেয়াল করো, এটা দেখো তো যদি আমি q বাই 4 পাই k এপসাইলন নট, এখানে দেখো এটা আমাদের লসাগু হবে যে r মাইনাস l তার স্কয়ার ইনটু r প্লাস l তার স্কয়ার। তাহলে এর নিচে এটা আছে, তাহলে এটা লিখতে হবে যে r প্লাস l তার স্কয়ার। এগুলো ক্যালকুলেশন, আর এখানে ফিজিক্স কিছু নেই। r মাইনাস l তার স্কয়ার। তাহলে দেখো এবার যে ভ্যালুটা আসছে যে q বাই 4 পাই k এপসাইলন নট, এখানে দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেছে 4ab। a বলতে r, b বলতে l বাই
এখানে দেখো তো আমি যদি a প্লাস b ইনটু a মাইনাস b এরকম লিখতে পারবো না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার পুরোটার উপর স্কয়ার করে দিলাম, তাহলে এটা এইরকম লিখতে পারছি। দেখো তো লিখছি, বুঝতে পারো কিনা? তার উপরে বুঝা গেল যে আমি যদি এই স্কয়ার গুলোকে তুলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিই তাহলে কোনো ক্ষতি হয় কি? তারপরে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার উপর স্কয়ারটা ছিল বসিয়ে ফেললাম। তাহলে এই লব্ধি প্রাবল্য e এর মান আসলো এটা। তাহলে এই লব্ধি প্রাবল্য e এর অভিমুখটা কোন দিকে হবে? যেহেতু e অন বড়, তার মানে লব্ধি প্রাবল্য e এর অভিমুখ e এর অভিমুখ কি হবে? OP বরাবর, OP বরাবর। OP বরাবর। এবার আমরা, এটা হচ্ছে আমাদের জেনারেল ক্যালকুলেশন। এবার এখানে আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেট ইউজ করব। হ্যাঁ, একটু দেখো যদি এটাকে আমরা দ্বিমেরু ভ্রামকের রেসপেক্টে লিখি তাহলে কি হয়ে যাবে? দেখো যে কি, দেখো তো আমরা যদি এই q কে নিয়ে আসি আর এখানে 2 টাকে যদি এইভাবে লিখি, দেখো তো 2ql এখানে টোটাল, এবার পড়ে থাকছে দেখো 2ql, তাহলে 2r পড়ে থাকছে 2r ইনটু ওটাই তো লেখা হলো 4qlr 4qlr। ঠিক আছে, এবারে দেখো যে 4 পাই k এপসাইলন নট r স্কয়ার মাইনাস l স্কয়ার তার স্কয়ার। এবারে এই কোয়ান্টিটিটা মানে কি? p, তার মানে হয়ে যাচ্ছে যে p 2p r বাই কত হয়ে যাচ্ছে? l r স্কয়ার মাইনাস l স্কয়ার তার উপর স্কয়ার, তার নিচে থাকবে 1/4 পাই এপসাইলন নট। এটাকে একটু লিখছি যে 4 পাই k এপসাইলন নট r স্কয়ার মাইনাস l স্কয়ার। এগুলো জাস্ট ক্যালকুলেশন রয়েছে। এবার এখানে আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেট ইউজ করব। দেখো এই জায়গাটা বোঝা গেছে। অ্যাপ্রক্সিমেট কি ইউজ করব? তাহলে লব্ধি প্রাবল্য e এর ভ্যালুটা পেলাম আমরা যে 1/4 পাই k এপসাইলন নট, কি পেলাম? 2p r বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার উপরে স্কয়ার। অভিমুখটা পেলাম OP বরাবর, তাই তো? এটা হচ্ছে OP অভিমুখী। এবার আমি যদি বায়ু মাধ্যমের ক্ষেত্রে যদি করি তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক k এর মান কত হয়? 1 বায়ু মাধ্যমের ক্ষেত্রে। পরাবৈদ্যুতিক ধ্রুবক k = 1, তখন E কত হয়ে যাবে? 1/4 পাই এপসাইলন নট 2p r বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার উপর স্কয়ার। এবার এটাকে যদি আমরা, এটা SI সিস্টেমে বের করেছি, এবার যদি CGS সিস্টেমে বের করতাম তাহলে 1/4 পাই এপসাইলন নট কি করতাম? অন দ্বারা প্রতিস্থাপন করতাম, তাহলে এটা হচ্ছে ইন SI ইউনিট। এবার CGS ইউনিটে যদি করি তাহলে এটা কি হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে, তার মানে কি 2p r বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তারপর স্কয়ার। এবার বিশেষ ক্ষেত্র দেখো NB অ্যাপ্রক্সিমেট করছি। ওই যে আমি বলেছিলাম যে দুটি সমপরিমাণ বিপরীত তড়িৎধর্মী বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। ক্ষুদ্র কথাটা ইম্পর্টেন্ট কেন বলেছিলাম? যে অর্থাৎ যে তড়িৎ দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য কিংবা নেক্সট চ্যাপ্টারে আমরা যে তড়িৎ বিভব নির্ণয় করব সেই দূরত্বের তুলনায় তাদের মধ্যবর্তী ডিসটেন্সটা কি হয়? খুবই ক্ষুদ্র, নেগলিজেবল। অর্থাৎ এখানে কি অ্যাপ্রক্সিমেট ইউজ করব যে r ফার ফার গ্রেটার দেন যদি l হয়, অর্থাৎ r যদি l অপেক্ষা বহুগুণ বড় হয় তাহলে r স্কয়ার অবশ্যই কি হবে? l স্কয়ার থেকে খুবই বড় হবে বলে আমরা কি করতে পারবো? l স্কয়ারকে r এর রেসপেক্টে উপেক্ষণীয় করে দেব।
সেক্ষেত্রে আমাদের সমীকরণটা এসআই সিস্টেমে কি দাঁড়াবে, এসআই সিস্টেমে ই সমান দাঁড়াবে, তাহলে দেখো 2p এসআই সিস্টেমে, হ্যাঁ, যে 1/4 পাই এপসাইলন নট 2p r বাই, এটা কি হয়ে যাবে, এটা যদি নেগলেক্ট করে দিই তাহলে r টু দা পাওয়ার কি হয়ে যাবে 4, এর সঙ্গে একবার চলে যাক মানে 3 থাকলো, তার মানে ভ্যালুটা কত আসছে দেখো তো 1/4 পাই এপসাইলন নট 2p বাই r কিউব। মনে পড়ছে? এটাকে আলাদা করে লিখবো, এটা হচ্ছে 2p বাই r কিউব। কিন্তু যদি সিজিএস সিস্টেমে লিখি, ইনসিজিএস সিস্টেম, সিজিএস সিস্টেমে যদি লিখি তাহলে ই সমান কত হয়ে যাবে, এটা তো 1, এই যে এই ইকুয়েশনটাই দেখো, যে এখানে কি ছিল 2pr বাই কি হয়ে যাবে r টু দা পাওয়ার 4 একবার 3, তার মানে কি হয়ে যাবে 2p বাই r কিউব। তাহলে সিজিএস সিস্টেমে হয়ে যাবে 2p বাই r কিউব, আর এসআই সিস্টেমে হবে এই ভ্যালুটা। এবার যদি আমরা যদি ডিরেকশন যদি মেনশন করি এখানে, যে অভিমুখটা, যে এই অভিমুখটা সবসময় দেখছি যে ওপি বরাবর। এবার খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, মাঝে মধ্যে শর্ট কোশ্চিনে জিজ্ঞেস করে, আমরা দেখেছিলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক অলওয়েজ কি করে, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ, অর্থাৎ এবি অভিমুখী, এই অভিমুখে কি কাজ করবে, দ্বিমেরু ভ্রামক। আর তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষ অবস্থানে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটাও কি হলো বলতো, এই বরাবর। তাহলে এটা একই সরল রেখায় থাকলো না, বলে এদের মধ্যবর্তী কোণটা কত হলো, মনে রাখবে 0, অর্থাৎ সমমুখী হয়। এইভাবে কোশ্চেন হতে পারে যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এবং তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের অভিমুখের মধ্যবর্তী কোণ কত, 0, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, না উপরের কোনটি নয়। তখন তোমরা কি করবে, এটা হলো 0 ডিগ্রি। শুধু মুখস্থ করলে হবে না, ছবিগুলোকে বুঝে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে, তাই তো? তাহলে এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ, সেই সংক্রান্ত আলোচনা। এবার এখান থেকে ম্যাথও দিতে পারে তোমাকে। আমরা মেইন ইকুয়েশনটা মনে রাখবো, এসআই সিস্টেমে 1/4 পাই এপসাইলন নট 2p বাই r কিউব। যখন আমরা ইকুইটোরিয়াল পজিশন বা বিষুব অবস্থানে নির্ণয় করব লম্ব সমদ্বিখণ্ড, এটা হয়ে যাবে p বাই r কিউব। এখনই করব, দেখতে পাবে। তাহলে আমরা একটা কেস হলো, দ্বিতীয় কেসটা এবার আলোচনা করি, যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এটা আরো এক বোঝা, এগুলো জিনিস যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু পরীক্ষার খাতায় সব কিছু মুখস্থ করে মেনশন করতে জীবনে পারবে না। তার জন্য খুব ভালো করে এখনই বুঝে নিতে হবে জিনিসগুলো। দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে। দ্বিতীয় কেসটা আছে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। লম্ব সমদ্বিখণ্ডকের উপর, লম্ব সমদ্বিখণ্ডক কি, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে একটা যদি লম্ব টানা হয় তবে সেটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। বুঝো, এই যে আবার নিলাম যে এখানে এ বিন্দুতে ধরে নাও -q আধান এবং এখানে বি বিন্দুতে +q আধান, এটা হচ্ছে বি বিন্দু। একটা তড়িৎ দ্বিমেরু এবি গঠন করেছে, যা দৈর্ঘ্য হচ্ছে 2l, দ্বিমেরু ভ্রামক p সমান হচ্ছে 2ql। এবার এই দ্বিমেরুর মধ্যবিন্দু ধরে নিলাম আমি O,
এবার এই দ্বিমেরুর মধ্যবিন্দুতে থেকে যে কোনো একটা, এটা লম্ব সমদ্বিখণ্ড, যে কোনো একটা ডিসটেন্স ধরে নিলাম, r ডিসটেন্সে p একটা বিন্দু নিলাম। ছবিটা এর রেসপেক্টে এটা অনেক বড় হবে কিন্তু, হ্যাঁ, উপরে জায়গার অভাবের জন্য একটু এইভাবে আসলাম। তাহলে এই যে p একটা বিন্দুতে আমরা কি করব, তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। মনে রাখবে আরটা এই l ডিসটেন্স অপেক্ষা অনেক বড়। এবার এই বিন্দুতে যদি আমাদের ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে এটাকে আমরা অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম, এটাও আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম, এইভাবে যোগ করে দিলাম। তাহলে এই p বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। আবার মুখের কথাটি বলে দেব যে মনে করি q আধান a বিন্দুতে এবং q আধান b বিন্দুতে উপস্থিত থেকে AB একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, যার দ্বিমেরুর দৈর্ঘ্য হচ্ছে 2l এবং দ্বিমেরু ভ্রামক p সমান হচ্ছে 2ql। এখন এই দ্বিমেরু AB এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটি বিন্দু, লম্ব সমদ্বিখণ্ডকের O বিন্দু থেকে r দূরত্বে অবস্থিত একটি বিন্দু P তে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। মনে রাখবে এই অবস্থানটাকে বলা হয় পার্শ্ব অবস্থান, ব্রড সাইড পজিশন, বা বিষুব অবস্থান বা ইকুইটোরিয়াল পজিশন। কেন পার্শ্ব মানে যে কোনো পাশে, আমি এই পাশেও নিতে পারি, এই পাশেও নিতে পারি, পার্শ্ব অবস্থান বলা হয়। আরো বলে দিই যে মনে করি দ্বিমেরুটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট এবং এপসাইলন নট তড়িৎভেদ্যতা সম্পন্ন মিডিয়ামে উপস্থিত। এখন আমি এই বি বিন্দুতে আধানের জন্য q আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। একই রকম ভাবে বি বিন্দুতে q আধানের জন্য, এটা খুব ভালো করে বোঝো, আধানের জন্য, তবে নেক্সট আরো সহজে যাবে, q আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। এই প্রাবল্যটাকে আমি E1 দিয়ে লিখলাম, ধরে নাও E1 সমান, আমরা জানি 1/4 পাই এপসাইলন নট, যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় তাহলে কি 1/4 পাই কে এপসাইলন নট q বাই r স্কয়ার, q বাই r স্কয়ার। r বলতে ডিসটেন্সটা কত, এই যে ডিসটেন্সটা, এটা যদি AB হয় তাহলে এটা BP, এই ডিসটেন্সটা হচ্ছে BP তার স্কয়ার। এবার এটা ম্যাগনিটিউড লিখলাম। এবার E1 এর অভিমুখটা কোন দিকে, দেখো q আধান থেকে কি হবে, এখানে দেখো প্লাস বেশি চার্জ আর এখানে ইউনিট চার্জ আছে, তাহলে আধান যদি প্লাস হয় তাহলে আধান থেকে বহির্মুখী, তার মানে এটা কি হবে, এটা একটু লাইনটা আমার এইভাবে, তাহলে এই P বিন্দু থেকে এইদিকে বহির্মুখী হয়ে যাবে, এইদিকে, ছবিটা খুব ভালো করে খেয়াল করো, এইভাবে বহির্মুখী হয়ে গেল, অর্থাৎ এই ডিরেকশনে কাজ করছে, এই ডিরেকশনে সোজা অক্ষ বরাবর সোজা উপরের দিকে কাজ করছে। এই জায়গাটা হয়তো পিটি দিয়ে তোমাদের বইয়ে সুবিধা হবে, ওই ডিরেকশনে যদি লিখি, এটা দিয়েছে পি কিউ বরাবর, এই এটা লিখেছে কিউ দিয়ে, এই ডিরেকশনটা হচ্ছে কিউ বরাবর, পি কিউ বরাবর, তাই তো। এবারে দেখো এ বিন্দুতে q আধানের জন্য p বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এটাকে আমি E1 এর অভিমুখ কি লিখলাম, যে PQ বরাবর, PQ বরাবর লিখে দিলাম। এবার এ বিন্দুতে আধানের জন্য তাহলে E2 লিখলাম, তাহলে 1/4 পাই k এপসাইলন নট q বাই r স্কয়ার। কখনো -q + q এগুলো ভাববে না, q বাই r স্কয়ার। r স্কয়ার বলতে এখানে দেখো তো r স্কয়ার বলতে ab স্কয়ার। এবার এই E2 এর অভিমুখ, E2 এর অভিমুখটা এখানে E1 এর E2 এর অভিমুখ দেখো তো, যে q চার্জ আছে আর এখানে প্লাস একক ধনাত্মক আধান, তার মানে বেশি আধান থেকে কম আধান, তার মানে এই দিকটা কি হবে, এই অভিমুখী, অর্থাৎ PO অভিমুখ না PA অভিমুখী, PA
এ বরাবর লিখে ফেললাম। এইবার একটা এই আধানের জন্য এই অভিমুখে কাজ করছে, এই আধানের জন্য এই অভিমুখে কাজ করছে, তাহলে আমাদের কি বের করতে হবে? এবার রেজাল্ট্যান্ট লব্ধি প্রাবল্যটা কোন দিকে যাবে? আমরা দেখেছিলাম ভেক্টর, যেটা বলেছিলাম শুরু হয় কখনো শেষ হয় না, যে ভেক্টরে দেখেছিলাম যে এইরকম দুটো, এইদিকে একটা যদি পি বল আর এইদিকে একটা যদি কিউ বল কাজ করে, তাহলে কোনো একটা লব্ধি রেজাল্ট্যান্টটা কি হবে? এদের মধ্যবিন্দু দিয়ে, এই যে বলেছিলাম মনে পড়ে ক্লাস 11 যে দুটো কোনো একটা নদীতে জলের অভাবে আর পাল টেনে নৌকা যখন যায় না, তখন দুই দিকের মাঝি দুই পার বরাবর যদি দড়ি দিয়ে টানে, তাহলে নদীটা কি হয়? সামনের দিকে অগ্রসর হয়। তাহলে ঠিক এই ভেক্টর আর এই ভেক্টরের রেজাল্ট্যান্টটা কি হবে? এই বরাবর কাজ করবে, এদের মধ্যবিন্দু দিয়ে এই বরাবর কাজ করলো, এটা হয়তো টি দিয়ে দিলাম, পিটি বরাবর। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ডিরেকশন গুলো ভালো করে খেয়াল করব। এখন দেখো তো এখানে খুব যে এপি দৈর্ঘ্য আর এই বিপি দৈর্ঘ্য এই দুটো কি হয়? সমান হয়, যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা আর এই দৈর্ঘ্যটা সমান হয়। এই দৈর্ঘ্যটা যদি সমান হয়, তাহলে এপি আর বিপি সমান হলে আমরা এই কথাটা লিখতে পারবো এখানে যে E1 তড়িৎ প্রাবল্য সমান হবে E2 তড়িৎ প্রাবল্য, তাই না? এবার এই বাহু দুটো যদি সমান হয়, এখানে যে কোণটা তৈরি হবে, এই কোণটা কি হবে? সমান হবে থিটা ধরে নেব। এগুলো তাহলে এগুলো এত কিছু আমি বোর্ডে সবই মুখে বলছি, কিন্তু বোর্ডে লিখতে পারি না। যে এই যে কোণ PA B সমান কোণ PB A সমান থিটা ধরতে পারবো, তাই না? এবার এই কোণটা যদি থিটা হয়, শোনো ভালো করে, তাহলে এই যে দিকটা দেখো তো, এখন যদি আমি PT, এই যে PT এটা যদি সমান্তরাল হয় AB, এটা আর এটা যদি সমান্তরাল হয়, আর এটা যদি তাদের মধ্যে ছেদক হয়, খুব পড়েছো তোমরা ক্লাস 8 ছিল উপপাদ্য এরকম, যে এরকম দুটো সমান্তরাল লাইনকে যদি একটা ছেদক দ্বারা ছেদ করা হয়, তবে এই কোণগুলোকে কি বলা হয়? অনুরূপ কোণ। আবার এই কোণটা আর এই কোণটা কি হয়? একান্তর কোণ। তাহলে এই অনুরূপ কোণ আর একান্তর কোণের রেসপেক্টে আমরা লিখি। এখন যদি যে এটা আর এটা যদি সমান্তরাল হয়, আর এটা যদি তাদের পিবি যদি তাদের ছেদক হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই কোণটা আর এই কোণটা কি বলতো? অনুরূপ কোণ হিসাবে সমান হয়ে যাবে, মানে এই কোণটাও থিটা হবে। আবার এই পিটি আর এবি যদি পরস্পর সমান্তরাল হয়, তবে আর এপি যদি তাদের মধ্যে ছেদক হয়, তবে এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে? একান্তর কোণ হিসাবে সমান হয়ে যাবে, মানে এটাও হয়ে যাবে থিটা। তার মানে এই কথাটা লিখতে পারবো, দেখো তো এখান থেকে এটা লিখতে পারছি যে কোণ QPT সমান কোণ কি লিখতে পারবো? যে APT সমান কি? থিটা। থিটা হচ্ছে, এবারে দেখো থিটা। এইবার এই যে এইটা পেলাম, এবার এটাকে যদি আমি দুটো উপাংশে ভাগ করে দিই, যে কোনো এটাকে, যে কোনো একটা ভেক্টরকে আমরা লম্ব উপাংশে ভাগ করলে জানি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাই এই যে E1 যে প্রাবল্যটা পেয়েছি, এই যে E1 প্রাবল্য এটা যে পেয়েছি, আর এটা কত প্রাবল্য পেয়েছিলাম? E2। এই E1 প্রাবল্যটাকে আমি লম্ব উপাংশে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে এই বরাবর, খুব ভালো করে বোঝো, আর একটা হচ্ছে এই বরাবর। তাহলে আমরা এই E1 প্রাবল্যকে যদি ভাগ করি, আমরা জানি লাগা হয় cos, খাড়া হয় sin। তার মানে এই বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা কি হবে বলো তো? E1 cos of থিটা। আর খাড়া এই বরাবর যেটা কাজ করবে সেটা কি হবে? E1 sin of থিটা, তাই না? এবারে দেখো একই রকম ভাবে আমি যদি এই প্রাবল্যটাকে E2 প্রাবল্যকে দুটো উপাংশে লম্ব উপাংশে ভাগ করে দিই, একটা হচ্ছে এই বরাবর কি হবে? E2 cos থিটা, আর একটা কি হবে? এই বরাবর, খুব ভালো করে এই জায়গাগুলো খেয়াল করো, E2 cos থিটা, আর এই বরাবর কি হবে? E2 sin থিটা, তাই তো? এবারে একটা জিনিস খেয়াল করো, যে আমরা বলেছি যে E1 আর E2 হচ্ছে সমান, তার মানে E1 sin থিটা আর E2 sin থিটা পরস্পর সমান এবং বিপরীতমুখী।
যারা একে অপরকে কি করবে, প্রশমিত করবে, যার জন্য পি বিন্দুতে লব্ধি প্রাবল্যটা কি করবে, পিটি বরাবর কাজ করবে, তাই তো, পিটি বরাবর কাজ করবে। সেই পিটি বরাবর অর্থাৎ অতএব পি বিন্দুতে লিখছি না, অতএব পি বিন্দুতে লব্ধি প্রাবল্য সমান ই সমান কি লিখতে পারবো, একবার পেলাম E1 cos থিটা আর একবার পেলাম E2 cos থিটা। এটাকে টোটাল লিখতে পারবো কি, যে 2E1 cos অফ থিটা। কেন লিখতে পারবো, যেহেতু E1 সমান হচ্ছে আমাদের E2, তাই না। এবারে দেখো লব্ধি প্রাবল্য, এই জায়গাগুলো বুঝেছো তো ঠিক করে। এবারে দেখো আমি মুছে দিচ্ছি কিন্তু, এবারে তাহলে লব্ধি প্রাবল্য আমরা কি পাচ্ছি, যে E সমান পাচ্ছি যে 2E1 cos অফ থিটা। এই লব্ধি প্রাবল্য E এর অভিমুখটা কত হচ্ছে, পিটি বরাবর, এটা হচ্ছে পিটি বরাবর। কেন এই চ্যাপ্টার কেন বলছি, এটা জটিল একটু ধরতে হলে ভেক্টর, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দুটোই আমাদের খেয়াল রাখতে হচ্ছে। কিন্তু যখন তড়িৎ বিভব করাবো তখন শুধু ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করবো, বলে এই চ্যাপ্টারটা ভালো করে দেখে নিলে তড়িৎ বিভব ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। তো এখানে তাহলে মানগুলো বসাই, তাই তো, 2E1 আমরা বের করেছিলাম এইভাবে, যে 1 পাই 4 পাই, যেখানে লিখেছিল যে 1 বাই 4 পাই k এপসাইলন নট কি ছিল, q বাই r স্কয়ার, q বাই r স্কয়ার। আর স্কয়ার বলতে কি, পিবি পেয়েছিলাম, পিবি তার স্কয়ার, তার সঙ্গে কি থাকছে বলো তো, cos অফ থিটা, তাই তো। এবারে দেখো তাহলে আমরা লিখতে পারছি 1 বাই 4 পাই k এপসাইলন নট, দেখো 2q থাকছে এখানে, 2q পড়ে থাকছে। এবারে দেখো পিবি দেখো তো, এই যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কি হয়ে যাবে, রুট ওভার এই যে অতিভুজ সমান যে i স্কয়ার প্লাস কি হয়ে যাবে, l স্কয়ার, আর অতিভুজ স্কয়ার সমান কি হয়ে যাবে, তাহলে r স্কয়ার প্লাস l স্কয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে r স্কয়ার প্লাস l স্কয়ার। এই ভ্যালুটা হয়ে যাবে কার ভ্যালু, পিবি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো, এটা আসলো, তাই তো। পিবি দেখতে পাচ্ছি এখানে, পিবি সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, না অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। লম্ব হচ্ছে এখানে, লম্ব হচ্ছে r স্কয়ার প্লাস ভূমি হচ্ছে l স্কয়ার, তার মানে পিবি স্কয়ার সমান কি r স্কয়ার প্লাস l স্কয়ার, ঠিক আছে। এবার cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কাকে দেখতে পাচ্ছ, দেখো তো l, ভূমি হচ্ছে l, অতিভুজকে এটা, অতিভুজ হচ্ছে রুট ওভার r স্কয়ার প্লাস l স্কয়ার, তাই তো। এবারে দেখো এই ভ্যালুটা কি লিখতে পারছি, দেখো তো, আমি যদি দ্বিমেরু ভ্রামকের রেসপেক্টে লিখি তাহলে 2ql সমান কি লিখে দিতে পারবো, p, তাহলে 4 পাই k এপসাইলন নট, 2ql সমান আমি কি লিখে দিতে পারলাম, p। এটা দেখো তো, এটা r স্কয়ার প্লাস l স্কয়ার, এটা 1 পাওয়ার আর এখানে হাফ পাওয়ার, তার মানে এটা কি 3/2 হয়ে যাবে, 3/2। এটা আর কিছু থাকবে কি, থাকবে। এবার অভিমুখটাও জেনে গেছি, এর অভিমুখটা হচ্ছে পিটি বরাবর, তাই তো, পিটি, ই এর অভিমুখ পিটি বরাবর। এবার একটা জিনিস খেয়াল করো, এবার আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেট করব। এটা কোন সিস্টেমে হলো বলো তো, এসআই সিস্টেম, তড়িৎ প্রাবল্য ই নির্ণয় করলাম। এখন যদি এটাকে সিজিএস সিস্টেমে লিখি, তার মানে ই কত হয়ে যাবে, এটুকু 1 হয়ে যাবে। বায়ু মাধ্যম যদি করি তাহলে দেখো, বায়ু মাধ্যম যদি করি তাহলে কে সমান 1 হয়ে যাবে, তখন আরেকবার লিখছি এই ভ্যালুটা। বায়ু মাধ্যমের ক্ষেত্রে
কে ইকুয়ালস টু যখন 1 হয়ে যাবে তখন 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার তার উপরে 3/2, তাই তো? এবার এটা হচ্ছে এসআই সিস্টেমে। এবার যদি এটাকে সিজিএস সিস্টেমে লিখি তাহলে ই সমান কত হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে, মানে পি বাই আর স্কয়ার প্লাস এল স্কয়ার 3/2। এবারে দেখো বিশেষ ক্ষেত্র বা এনবি কি করব, বিশেষ দ্রষ্টব্য। তোমাকে অ্যাপ্রক্সিমেট উল্লেখ করেও রাশিমালা পরীক্ষায় নির্ণয় করতে দিতে পারে, সেক্ষেত্রে তখন অ্যাপ্রক্সিমেট ইউজ করবে। তাহলে এই এসআই সিস্টেমে যদি এরকম হয় এনবি বিশেষ দ্রষ্টব্য, যে আরটা যদি এল এর চাইতে খুব বড় হয় তাহলে আর স্কয়ার অবশ্যই এল স্কয়ার চাইতে খুবই বড় হবে, যার কারণে আমি এই ভ্যালুটা এল স্কয়ারকে কি নেগলিজেবল করে দিতে পারবো। তখন আসবে ই সমান কত? 1/4 পাই এপসাইলন নট পি বাই, দেখো এখানে এটা তো নেগলিজেবল, বাদ হয়ে গেল, আর স্কয়ার 3/2, 2 আর 2 কেটে গেল, এটা তো বাদ স্যার, হ্যাঁ এটা 3/2, 2 আর 2 কেটে গেল, মানে আর কিউব হয়ে গেল, এটা হয়ে গেল আর কিউব। কিন্তু এটা কোন সিস্টেমে? এসআই সিস্টেমে। এবার ইন সিজিএস সিস্টেমে এই ভ্যালুটা কত হয়ে যাবে? 1, তার মানে কি পি বাই আর কিউব হয়ে যাবে। সিজিএস সিস্টেমে হয়ে যাবে শুধু পি বাই আর কিউব। তাহলে দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত, না দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত আমরা পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করলাম। এবার এখানে আবার একটা কোশ্চেন শোনো, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা দেখো তো এই দিকে কাজ করছে, এই বরাবর কাজ করছে, বোঝো ভালো করে। আর এই দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত পি বিন্দুতে প্রাবল্যটা কি করছে? এই বরাবর কাজ করছে। তাহলে দুটি সমান্তরাল বিপরীতমুখী যদি লাইন হয়, এই লাইনটা এই দিকে যাচ্ছে আর এই লাইনটা এই দিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত তৈরি হয়? 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আরেকটা কোশ্চেন, ছোট কোশ্চেন তৈরি হয়ে গেল, যে তড়িৎ দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এবং দ্বিমেরু ভ্রামকের অভিমুখের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি, মনে রাখবে 180 ডিগ্রি, আর ওখানে কত হয়েছিল? 0 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে। এবার আরো দুটো ক্যালকুলেশন রয়েছে আমাদের। আরেকটা ক্যালকুলেশন আমরা করি, সেটা হচ্ছে যে কোনো অবস্থান তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এগুলো একদম বুঝে বুঝে খাতায় তোমরা করবে, আর বইয়ে লেখা আছে মানে আমাকে লিখতে হবে এরকম কোনো কথা নেই। যতক্ষণ পর্যন্ত ফিজিক্স নিজের মতো করে না বুঝে নিতে পারবা ততক্ষণ পরীক্ষার খাতায় ঠিকঠাক লিখে আসতে পারবা না। ওই জন্য বলছি জিনিসগুলো একদম আমার সঙ্গে সঙ্গে পড়ো এবং বোঝার চেষ্টা করো। কোথাও যদি অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেটা সলভ করার। তাহলে তো দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে আমরা এখন কি করব? ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কিভাবে নির্ণয় করব দ্বিমেরুর জন্য? তাহলে একই রকম ভাবে আমরা আবার একটা তড়িৎ দ্বিমেরু নেব, যে এখানে একটা মাইনাস কিউ আধান এ বিন্দুতে আর এখানে প্লাস কিউ আধান বি বিন্দুতে 2 এর দূরত্বের ব্যবধানে থেকে এবি একটা তড়িৎ দ্বিমেরু গঠন করবে, এবি একটা তড়িৎ দ্বিমেরু গঠন করলো। এই টোটাল ডিসটেন্সটা কত বললাম? 2l। তাহলে দ্বিমেরু ভ্রামক p সমান কি হবে? 2ql। এবার এই দ্বিমেরুর মধ্যবিন্দু ধরে নিলাম ও, দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দু এখানে 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 এখানে
যে কোনো বিন্দুতে আমরা এখন তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। যে কোনো বিন্দুতে, যে কোনো জায়গায় আমরা ধরতে পারি। ধরে নিলাম আমি যে এই যে কোনো একটা বিন্দু P ধরে নিলাম, যে কোনো বিন্দু, দেখো এটা না হচ্ছে ইকুইটোরিয়াল, না হচ্ছে অক্ষ অবস্থান, না হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড, যে কোনো এখানে ধরতে পারি, এখানে ধরতে পারি, এই জুইলার যেটা তোমার ইচ্ছা। তাহলে এই যে বিন্দুটা ধরলাম, যে বিন্দুটা দ্বিমেরুর মধ্যবিন্দু O থেকে 8 ডিসটেন্সে অবস্থিত এবং দ্বিমেরু ভ্রামক P এর সঙ্গে একটা কোণ তৈরি করেছে, সেটা ধরে নিলাম থিটা। দ্বিমেরুটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এপসাইলন নট তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মিডিয়ামে উপস্থিত, এতটুকু আমি লিখে দিলাম। তাহলে এবার আমরা দ্বিমেরুর ও বিন্দু থেকে আর দূরত্বে P বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এবার এই বিন্দুতে নির্ণয় করার জন্য আমরা কি করব? মনে রাখবে এই যে P বিন্দুটা, এই যে P বিন্দুটা আমি বোর্ড জায়গা ছোট বলে ছোট জায়গা লেন্থটা নিয়েছি, কিন্তু এটা বহু দূরে নিতে পারি। এই যে জায়গাটাতে আমরা এখন ভ্রামক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। খুব ভালো করে খেয়াল করো যে নির্ণয় করার জন্য এই যে দেখো, এই যে P ভ্রামকটা এই বরাবর কাজ করছে। এবার এই ভ্রামককে যদি আমরা দুটো উপাংশে ভাগ করে দিই, স্যার, যে এই যে P ভ্রামকটাকে দুটো উপাংশে ভাগ করে দিচ্ছি, আমরা জানি লম্বভাবে পারপেন্ডিকুলারে দুটো উপাংশকে ভাগ করলে আমাদের সমস্ত সমস্যা সলভ হয়ে যায়। এই বরাবর দেখো, এই যে এটা এর মধ্যে কোনটা কি 90 ডিগ্রি করতে পারি, খুব ভালো করে খেয়াল করো, এই বরাবর। তাহলে এই P যে দ্বিমেরু ভ্রামক, এই বরাবর P কাজ করছিল, P কে দুটো উপাংশে ভাগ করে দিলাম। একটা হচ্ছে OP বরাবর, এই উপাংশটা কত হবে, এই বরাবর যে উপাংশটা হবে সেটা হবে লাগা cos, তার মানে P cos থিটা। আর এই বরাবর যে উপাংশটা হবে সেটা হবে P sin। এতটুকু সবাই বুঝতে পেরেছো যে দ্বিমেরু ভ্রামক P কে আমরা লম্ব উপাংশে ভাগ করে দিলাম। একটা OP বরাবর, সেটা হচ্ছে লাগা P cos থিটা, আর OP এ লম্ব বরাবর অর্থাৎ ও, তোমাদের বইয়ে কি করেছি এমনি কোনো ইয়ে দেয়নি, এই বরাবর করে দিলাম, সেটা হচ্ছে P sin থিটা। এবারে দেখো এই P বিন্দুটা P cos থিটা দ্বিমেরু ভ্রামকের জন্য তার অক্ষ অবস্থানে অবস্থিত এবং P sin থিটা দ্বিমেরু ভ্রামকের জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, তাই না? এবার আমরা আগে যে দুটো ক্যালকুলেশন করে নিয়েছি, যে অক্ষ স্থিত অবস্থানের জন্য যে তড়িৎ প্রাবল্যটা কাজ করবে সেটা আমি E1 দিয়ে লিখছি, স্যার। E1 আমরা জানি 1/4 পাই কমন টার্ম K এপসাইলন নট 2p/r3। অক্ষ অবস্থানে কি দেখেছিলাম 2p/r3, তাহলে এখানে 2p cos থিটা বাই r3 এটা লিখতে পারি। এবারে দেখো এর অভিমুখটা কোন দিকে হবে, খুব ভালো করে খেয়াল করো। আমরা জানি অক্ষ স্থিত অবস্থানের জন্য দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এবং ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের মধ্যবর্তী কোণটা কত হয়, 0 হয়, তাই তো? 0, তার মানে এই অবস্থানটার জন্য তাহলে দ্বিমেরু ভ্রামক P cos থিটা এই দিকে কাজ করবে, P cos থিটা এই বরাবর, আর এই বরাবরই তার অভিমুখ হবে, তার মানে এই বরাবর কাজ করবে। P cos থিটা এই অভিমুখে নিলাম, আর এই অভিমুখ ঠিক এই বরাবর, তাহলে এই অংশটা কাজ করবে। এটা তোমাদের বইয়ে যেটা নাম দিয়েছে সেটা ধরে নি PT বরাবর, এটা কাজ করছে PT বরাবর। বুঝেছো সবাই? এবারে দেখো P sin থিটা উপাংশের জন্য তড়িৎ প্রাবল্য আমি E2 লিখলাম, তাহলে E2 সমান কমন টার্ম 4 পাই K এপসাইলন নট। আমরা জানি P/r3, এখানে P এর জায়গায় কে বসে আছে, P sin থিটা, P sin থিটা বাই r। এবারে দেখো এর অভিমুখটা কি হবে, এখানে লিখেছি যে E1 এর অভিমুখ কোন দিক বরাবর, PT বরাবর, PT E1। এবার E2 এর অভিমুখ এই যে দেখো, এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত P বিন্দুটা, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যদি অবস্থিত হয় আমরা দেখেছি যে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ এবং ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পরস্পর 90 ডিগ্রি,
অর্থাৎ সমকোণে থাকবে। তাহলে এটা যদি এই অভিমুখে না 90 ডিগ্রি, সরি ওটা 180 ডিগ্রি বলেছিলাম, 180 ডিগ্রি, এটা যদি এই অভিমুখে কাজ করে তাহলে এটা কি করবে, এই অভিমুখে, অর্থাৎ এই অভিমুখে কাজ করবে, এর সঙ্গে লম্বভাবে এই অভিমুখে কাজ করবে। এটা পি, এই বিন্দুটা কি ধরেছিলাম আমরা, পি বিন্দু। তাহলে এটা তোমাদের বইয়ে নিয়েছে পিএস বরাবর, E2 এর অভিমুখটা হয়ে গেল এই পিএস। এবার এর দুটো রেজাল্ট্যান্ট কাজ করবে, রেজাল্ট্যান্ট কোন দিকে কাজ করবে, এদের মধ্যবিন্দু দিয়ে, এই বরাবর রেজাল্ট্যান্ট। এটাকে নিয়ে আমরা কি তৈরি করতে পারি, একটা সামান্তরিক কোণ করতে পারি এই বরাবর। এই কোণটা আমি ধরে নিলাম, আবার কোন একটা অ্যাঙ্গেল মেনশন করার জন্য কারো রেসপেক্টে ধরে নিলাম, ফাই ধরে নিলাম অ্যাঙ্গেলটা। তাহলে E1 E2 দুটোর অভিমুখ পেয়ে গেছি। এবার এই রেজাল্ট্যান্ট বের করব, তাই তো E। তাহলে P বিন্দুতে লব্ধি প্রাবল্য, P বিন্দুতে লব্ধি প্রাবল্য, দেখো E সমান ভেক্টর যোগের ক্ষেত্রে আমি যদি করি যে দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর ইকুয়ালস টু দিস ভেক্টর, তার মানে আমি লিখতে পারবো যে E ভেক্টর সমান হবে E1 ভেক্টর প্লাস কি হবে E2 ভেক্টর। আমরা জানি ভেক্টরের মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। এই ভেক্টরটাকে এখানে বসিয়ে দিলাম, মান এবং অভিমুখ ঠিক রেখে। এবারে দেখো, তাহলে এখানে E যদি বের করি তাহলে আমরা জানি রেজাল্ট্যান্টের ফর্মুলা C সমান √a² + b² + 2ab cos θ। তাহলে a স্কয়ার বলতে E1 স্কয়ার প্লাস b স্কয়ার বলতে E2 স্কয়ার প্লাস 2ab, a বলতে E1, b বলতে E2 cos θ। cos θ মানে E1 আর E2 এর মধ্যবর্তী কোণ। এই যে টোটাল অ্যাঙ্গেলটা কত বলো তো, 90 ডিগ্রি। cos 90 কত হয়, 0 হয়, বলে এই টার্মটা আর আমি লিখব না, দরকার নেই। এবারে দেখো ভ্যালুগুলো বসিয়ে ফেলি এখানে। তাহলে পাবো যে E1, তার মানে দেখো তো এই ভ্যালুটা যদি বসায় যে 1/4 পাই k এপসাইলন নট 2p cos θ বাই r, তার উপরে কি লিখবো, E এর মান লেখা হলো স্কয়ার হলো 1/4 পাই k এপসাইলন নট লিখতে পারবো p sin θ বাই এর উপরে স্কয়ার। এবার কি কমন হবে দেখো তো, এখান থেকে কমন হচ্ছে, কমন দেখতে পাচ্ছি যে r3টা বেরিয়ে যাচ্ছে। দেখো যে 1/4 পাই k এপসাইলন নট এতটুকু বের হচ্ছে, আর p স্কয়ার বেরোবে, তার মানে p বেরিয়ে যাবে এখান থেকে, p লিখে দিলাম, তাই তো। এবারে আর কি r3টাও বেরিয়ে যাচ্ছে, তাহলে তার সঙ্গে থাকছে কি 1/r3। তাহলে পড়ে থাকছে দেখো রুটের মধ্যে থাকছে 2p 2 cos θ, এই θ চলে গেছে, 2 cos θ মানে 4 cos স্কয়ার θ প্লাস এখানে কি পড়ে থাকছে দেখো তো sin স্কয়ার θ। এবার এটাকে যদি আমি একটা কোণের রেসপেক্টে লিখতে চাই তাহলে sin স্কয়ার θ সমান কি 1 - cos স্কয়ার θ লিখতে পারবো, 1 - cos স্কয়ার θ। তার মানে এটা কি হয়ে যাচ্ছে দেখো তো 1/4 পাই k এপসাইলন নট p বাই r3 রুট আন্ডার, রুটের মধ্যে কি হয়ে যাচ্ছে 1 - cos স্কয়ার θ মানে বাদ হয়ে যাচ্ছে, মানে কি হয়ে যাচ্ছে দেখো তো 3 cos স্কয়ার θ প্লাস 1, এটা জেনারেল ফর্ম পেয়ে গেলাম। তাহলে p বিন্দুতে তড়িৎ প্রাবল্য যেটা পেলাম সেটা লব্ধি প্রাবল্য যে ভ্যালুটা পেলাম এই বরাবর কাজ করছি। এটা কোন ডিরেকশন দেব, কিছু একটা ডিরেকশন দিয়ে দিই PR বরাবর, এটা হচ্ছে PR বরাবর কাজ করছে। তাহলে লব্ধি প্রাবল্য E সমান হচ্ছে 1/4 পাই k এপসাইলন নট p বাই r3 রুট ওভার 3 cos স্কয়ার θ প্লাস 1। অভিমুখটা কত হচ্ছে, E এর অভিমুখ হচ্ছে
পি আর বরাবর পি আর বরাবর। এবারে দেখো এটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে কে সমান 1 হয়ে যাবে, সেক্ষেত্রে ই সমান কি হয়ে যাবে 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 3 cos স্কয়ার থিটা প্লাস 1। এই ম্যাগনিটিউডটা হবে। এবার সিরিয়াস এ হলে এটা থাকবে না, জাস্ট লিখে দেবো। এইবার শোনো খুব ইম্পর্টেন্ট কথা, দুটো আলোচনা আছে এখানে। এখন আমরা এটা দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করলাম, তাই তো? এবার এটাকে আমরা দুটো কেস করব, খুব ভালো করে শোনো। কেস নাম্বার 1, এক নাম্বার কেস, যদি আমি এই যে তড়িৎ দ্বিমেরুটা যে রয়েছিল, যে এই অবস্থানটা রয়েছিল, এই থিটা কোণটাকে যদি আমি এইভাবে কমাই, তার মানে থিটা কমাচ্ছি, কমাতে 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 এইরকম করে দিলাম, মানে থিটা কত হয়ে গেল 0। এবার থিটা যদি 0 বসিয়ে দাও স্যার, তাহলে এটা কি হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব। এখানে কি হয়ে যাবে cos 0 1, তার মানে 3 আর 1 4, 4 থেকে 2 আসে, তার মানে 2p বাই আর কিউব, যেটা এর আগে অক্ষের উপর দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করেছিলে, সেই সমীকরণের অনুরূপ হয় না 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব। পেয়ে গেলে 2 নম্বর কেস। এখন যদি এই তড়িৎ দ্বিমেরুটা এইভাবে ছিল, তো এই পি বিন্দুটা এই অবস্থানটাকে যদি আমি এইভাবে থিটা বাড়াই, বাড়াতে বাড়াতে এইরকম করে দিলাম, তার মানে দ্বিমেরু ভ্রামকের সঙ্গে অ্যাঙ্গেল কত তৈরি করে দিল 90। এবার 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল তৈরি করে যায়, তাহলে দেখো তো cos 90 কি হয়ে যাবে 0, তার মানে এটা 1 থেকে যাবে, তার মানে হয়ে যাবে 1 বাই, তখন ই হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট কি হয়ে যাবে পি বাই আর কিউব। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কেসটা, যেটা আমরা করলাম যে তড়িৎ দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে বের করে দিলাম। যাকে ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে, আর একটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন আমাদের থেকে গেল, যে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। নেক্সট দিন ওটা আমরা আলোচনা করি। ওখানে বিভিন্ন কেস রয়েছে, যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কি হয়, 0 হলে কত হয়, 90 হলে কত হবে, 30 60 যে কোনো অ্যাঙ্গেলে দিতে পারি। ওই কালকে যখন আলোচনা করবো ওটাও ক্লিয়ার করুন। এই যে তিনটে জায়গা, তার মানে আমরা আলোচনা করলাম যে তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য তার যে কোনো অবস্থানে অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। এই তিনটে ক্যালকুলেশন খুব ভালো করে খাতা নিয়ে নিজেরা হাতে নাতে করার চেষ্টা করবে। কোথাও যদি অসুবিধা হয় নিশ্চিত তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এবার এই জায়গাগুলো যত ক্লিয়ার হয়ে যাবে, তখন এই রিলেটেড যখন আমরা প্রবলেম সলভ করব, তখন একদম মুখস্থ রেখে দিতে হবে যে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ড মানে কমন টার্ম 1/4 পাই এপসাইলন নট, পরাবৈদ্যুতিক ধ্রুবক দিলে 1/4 পাই কে এপসাইলন নট, আর কিছু দিলে ওটা লিখবো, ওটা কি হবে পি বাই আর। এখানে কি, আর যদি অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কি না, অক্ষের তাহলে 2p বাই আর কিউব। এবার যে কোনো অবস্থানে জেনারেল ফর্মুলা জানলাম, এটা যে কোনো অবস্থানে জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, যে 1/4 পাই কে এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 3 cos স্কয়ার থিটা প্লাস 1। ওটাকে আমরা বিভিন্ন ফর্মে করলাম। এই জায়গাগুলো একদম ক্লিয়ার করে রেডি করে নাও, নেক্সট দিন আমরা ওই জায়গাগুলো শুরু করব। ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাকলো। থ্যাংক ইউ।